ওয়েলকাম লার্নার্স, তোমাদের সকলকে সুপ্রখান ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যেমনটা জানো, আমরা প্রত্যেকদিন একটা করে জিকের পিওয়াইকিউ সেট আলোচনা করছি। অনেকগুলো পিওয়াইকিউ সেট আলোচনা করা হয়েছে। আজকে আমরা যে সেটটা আলোচনা করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসির সিবিডি ওয়ান। ঠিক আছে, সিবিটি ওয়ানের একটা প্রশ্নপত্র, এবং এই পরীক্ষাটি হয়েছিল 13ই জানুয়ারি 2021 সালে। ঠিক আছে, 13ই জানুয়ারি 2021-এ। দেখো, তোমরা জানো গ্রুপ ডির নোটিফিকেশন একটা এসছে। তাছাড়া এসএসসি জিডি এই পরীক্ষার যে এক্সাম ডেট সেটা দিয়ে দিয়েছে 4ই ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো দেখো, এই যে ক্লাসগুলো আমরা করছি শুধুমাত্র যে এনটিপিসির ক্ষেত্রেই কাজে লাগবে এমনটা নয়। তোমরা যারা জিডির পরীক্ষা দেবে তাদের জন্যও কিন্তু এই ক্লাসটা সমানভাবে গুরুত্বপূর্ণ। তো তোমরা যদি এটা করছো, তোমাদের দেখবে পরীক্ষার সময় অবশ্যই কাজে লাগবে। দেখো, প্রথমেই একটা প্রশ্ন রয়েছে, কে অবধ রাজ্যকে একটি চেরি যা একদিন আমাদের মুখে পড়বে হিসাবে বর্ণনা করেছিল। মানে প্রশ্নটা যদি সারাংশ বুঝতে চাই তাহলে বলা হয়েছে যে অবধ রাজ্যকে একটা চেরির সাথে কে তুলনা করেছিল। ঠিক আছে, একটা চেরির সাথে কে তুলনা করেছিল? লর্ড ওয়েলেসলি, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, নাকি ওয়ারেন হেস্টিংস? তো তোমাদেরকে 5টা সেকেন্ড সময় দিচ্ছি উত্তর দেওয়ার জন্য, তারপর আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, একটি চেরির সাথে তুলনা করেছিল কে? ডালহৌসি। ঠিক আছে, লর্ড ডালহৌসি। এই লর্ড ডালহৌসি কেন তুলনা করেছিল, কি জন্য বলেছিল, সব বিষয়ে আলোচনা করব। দেখো, লর্ড ডালহৌসি তার যে সময়কালটা, মানে ভারতে তার শাসনের যে সময়কাল, সেটা হচ্ছে 1848 থেকে 1856। ঠিক আছে, এই সময় তিনি একটা নীতি নিয়ে এসেছিলেন, যে নীতিটাকে বলা হচ্ছে সত্য বিলোপ নীতি। বিলোপ নীতি বা ডক্টরাইন অফ ল্যাপসি। ঠিক আছে, ডক্টরাইন অফ ল্যাপসি। এরপর এই নীতিটা কি ছিল জানো? এই নীতিটার মাধ্যমে যদি কোনো রাজার নিজের রক্তের পুত্র সন্তান না থাকে, সেক্ষেত্রে সে রাজা মরে যাওয়ার পর সেই রাজত্বটা সরাসরিভাবে কোনো রকম ঝামেলা ছাড়াই কার কাছে চলে যাবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যাবে। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম কি ছিল এটার? আরেকটা নিয়ম হচ্ছে, যদি কোনো একটা রাজার রাজতন্ত্রী বা তার এখতিয়ারের মধ্যে কুশাসন দেখা যায়, মানে ভালো রকম ভাবে যদি শাসন করতে না পারে, সেক্ষেত্রেও সেই রাজার পুরো রাজত্বটাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে যাবে। এবং লর্ড ডালহৌসি জানতো যে অবধ রাজ্যকে এই কুশাসনের তকমা দিয়ে একদিন নিজের দখলে করে নেবে বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে করে নেবে। তার জন্যই এই কথাটি তিনি বলেছিলেন। তো এখান থেকে ডক্টরাইন অফ ল্যাপসি কি এবং অবধ রাজ্যকে নিয়ে কেন এটা বলেছিলেন, এটা আলোচনা করলাম। এরপর আমরা ডালহৌসির সম্পর্কে কয়েকটা জিনিস জানবো। দেখো, লর্ড ডালহৌসিকে বলা হয় আধুনিক ভারতের জনক। ঠিক আছে, কি বলা হয়? আধুনিক ভারতের জনক। কেন বলা হয় জানো? কারণ ভারতের প্রথম যে রেল ব্যবস্থা, রেল ব্যবস্থা রেল ব্যবস্থা কে প্রচলন করেছিল? ডালহৌসি। কবে করেছিল? 1853 সালে। 1853 সালে প্রথম ট্রেনটা কত দূর চলেছিল? বোম্বে টু থানে। কত কিলোমিটার এটা? 34 কিমি। প্রশ্ন এখানেও এসছে যে কত কিলোমিটার ট্রেন চলেছিল। ঠিক আছে, তাছাড়া আমাদের যে ডাক ব্যবস্থা, ঠিক আছে, সেটাকে সুগঠিত করেছিল কে? ডালহৌসি। এবং তার সময়েই বিধবা বিবাহ আইন বিল, ঠিক আছে, বিধবা বিবাহ আইন বিলটা পাস হয়। ঠিক আছে, এইটা হচ্ছে লর্ড ডালহৌসির কার্যকাল। বোঝা গেছে? এরপর চলে এসো লর্ড ওয়েলেসলি। ঠিক আছে, লর্ড ওয়েলেসলিকে কি বলা হয়? ভারতের সহায়ক সন্ধির জনক। কি বলা হয়? সহায়ক সন্ধির জনক। সহায়ক
সন্ধির জনক। কার্যকাল কতদিন? 1798 থেকে 1805। ঠিক আছে, এটা হয়ে গেল লর্ড ওয়েলেসলি। লর্ড কার্জন, কার্জনের সময় কি হয়েছে? লর্ড কার্জনের সময় বঙ্গভঙ্গ হয়েছে। সময়কাল কত? 1899 থেকে 1905। এনার সময় কি হয়েছে? বঙ্গভঙ্গ। আর ওয়ারেন হেস্টিংসকে বাংলার প্রথম গভর্নর জেনারেল, বেঙ্গল ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, সময়কালটা কত, মানে তার কার্যকালটা 1772 থেকে 1785। ঠিক আছে, এনার সময় একটা গুরুত্বপূর্ণ বিল এসেছিল যেটাকে বলা হচ্ছে রেগুলেটিং অ্যাক্ট। ঠিক আছে, এই অ্যাক্টের মাধ্যমে 1774 সালে 1774-এ ভারতের প্রথম কি হয়েছিল? ফার্স্ট সুপ্রিম কোর্ট তৈরি করা হয়েছিল। সুপ্রিম কোর্ট কোথায় করা হয়েছিল? কলকাতাতে। কলকাতা। ঠিক আছে, তখন বলা হতো ক্যালকাটা। এবং এই সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিস কে ছিল? চিফ জাস্টিস কে ছিল? এলিজা ইমফে। দেখো অপশনে যতগুলো নাম ছিল সেগুলো নিয়ে তো আলোচনা করলাম, এছাড়াও কয়েকজন রয়েছে যাদের নিয়ে আলোচনা করা দরকার, পরীক্ষায় আসে। একটা নাম হচ্ছে কর্নওয়ালিস। ঠিক আছে, কর্নওয়ালিসের যে সময়কাল সেটা হচ্ছে 1786 থেকে, মানে ওয়ারেন হেস্টিংসের পর থেকে 1793 পর্যন্ত। এই সময় তিনি কি করেছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত, বাংলায় যে চিরস্থায়ী বন্দোবস্ত সেটি তিনি প্রচলন করেছিলেন। ঠিক আছে, কে করেছিলেন? কর্নওয়ালিস। আরেকটা প্রশ্ন আসে যে কার সময় ভারতের রাজধানী মানে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়? সেটা হচ্ছে হেনরি হার্ডিঞ্জ। হেনরি হার্ডিঞ্জ। ঠিক আছে, সময়কালটা হচ্ছে তোমার 1910 থেকে 16 পর্যন্ত, এবং এনার সময়েই আমাদের রাজধানী কলকাতা থেকে কোথায় ট্রান্সফার করা হয়? দিল্লিতে। ঠিক আছে, কলকাতা থেকে দিল্লিতে। এটা গেল প্রথম প্রশ্ন। এরপর আমরা নেক্সট প্রশ্ন, আমাদের সেকেন্ড যে প্রশ্ন সেটা নিয়ে দেখব কি রয়েছে। নিচের কোনটি বর্তমানে ভারতীয় মান সময় নির্দেশ করে? জিএমটি প্লাস 4.30, নাকি জিএমটি মাইনাস 4.30, নাকি জিএমটি প্লাস 5.30, নাকি জিএমটি মাইনাস 5.30? তো দেখো উত্তরটা হচ্ছে জিএমটি প্লাস 5.30। 5.30 মানে কি? 5 ঘন্টা 30 মিনিট। জিএমটি মানে কি? জিএমটি সম্পূর্ণ নাম হচ্ছে গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম, এটা হচ্ছে জিএমটির ফুল ফর্ম। দেখো এটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ম্যাপ। ঠিক আছে, এবং এখানে যে লাল কালারের রেখাটা দেখতে পাচ্ছ না, এই যে এটা, ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে লঙ্গিটিউড। লঙ্গিটিউড, স্পেলিংটা ভুলে যাচ্ছে। লঙ্গিটিউড। দেখো এটা হচ্ছে 0 ডিগ্রি লঙ্গিটিউড। ঠিক আছে, 0 ডিগ্রি নর্থ। দেখো এই রেখাটার থেকে আমরা যত ডান দিকে যাব, ঠিক আছে, এই সাইডে যখনই যাব, 1 ডিগ্রি যদি আমরা সামনের দিকে যাই তখন 4 মিনিট সময় বৃদ্ধি পায়। ঠিক আছে, তখন 4 মিনিট সময় বৃদ্ধি পায়। এরপর দেখো আমাদের ভারতটা কোথায় রয়েছে? এটা হচ্ছে ভারত। ঠিক আছে, এটা হচ্ছে ভারত। তো ভারতের যে মানক সময় রেখা, ঠিক আছে, ভারতের মানক সময় রেখা কত?
সেটা হচ্ছে 82.5 ডিগ্রি নর্থ, 82.5 ডিগ্রি। ঠিক আছে, তো দেখো এই যে গ্রিনউইচ মেইন টাইম এটা কোথা থেকে ধরা হয়? এটা হচ্ছে ইংল্যান্ডের যে লন্ডন শহর রয়েছে, লন্ডন শহর থেকে ধরা হয়। তো এখান থেকে কি বললাম যে 1 ডিগ্রি গেলে 4 মিনিট বাড়ে, তাহলে 0 ডিগ্রি থেকে 82 ডিগ্রি, 82.5 ডিগ্রি বা 82.5 ডিগ্রি আমরা ভারতবর্ষকে এসছি। তো সেটাকে যখন ক্যালকুলেশন করব তখন দেখব সেটা হচ্ছে কত, 5 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, বা এটাকে বলা হয় ঘন্টা, 5.5 ঘন্টা। তো সেটাই উত্তর, যে ভারতের যে মানক সময়রেখা সেটা হচ্ছে 5.5 ঘন্টা প্লাস, বা জিএমটি প্লাস 5.5 ঘন্টা। বোঝা গেছে? এরপর দেখো ভারতের যে মানক সময়রেখা 82.5 ডিগ্রি, সেটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে এটাও প্রশ্ন আসে। ঠিক আছে, তো আরেকবার ম্যাপটা আঁকছি, একটা রাফ ম্যাপ তোমাদের জাস্ট মনে রাখার জন্য। ঠিক আছে, কারণ জিওগ্রাফি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমাদেরকে রাফ ম্যাপ করতেই হবে। ঠিক আছে, রাফ ম্যাপ ছাড়া জিওগ্রাফি অন্তত মনে রাখা পসিবল নয়। ঠিক আছে, তো এটা দেখো একটা রাফ ম্যাপ। আমি কি বললাম, ভারতের মানক সময়রেখা হচ্ছে 82.5 ডিগ্রি নর্থ। ঠিক আছে, এরপর দেখো আমাদের যে এই রেখাটা এটা কোথা থেকে শুরু হয়েছে জানো? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশের মির্জাপুর থেকে, মির্জাপুর থেকে। তো এরকম জায়গাটা হচ্ছে উত্তরপ্রদেশ, এখানটা হচ্ছে উত্তরাখণ্ড, এটা হচ্ছে বিহার, তাহলে এখানটা হচ্ছে উত্তরপ্রদেশ, এই জায়গাটা উত্তরাখণ্ড এখানটা হবে। তো উত্তরপ্রদেশ থেকে সোজা তুমি দাগটা টেনে দাও, এটা হচ্ছে 82.5 ডিগ্রি নর্থ, বা 82.5 ডিগ্রি আমাদের যে মানক সময়রেখা। তো দেখো এখানে প্রথমত উত্তরপ্রদেশ পড়ছে, মধ্যপ্রদেশ পড়ছে, ছত্তিশগড়, ঠিক আছে, তারপর হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তো দেখো এই 5টা রাজ্যের মধ্য দিয়ে কি যাচ্ছে? ভারতের মানক সময়রেখা। ঠিক আছে, কোন কোন 5টা? একটা হচ্ছে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ। ঠিক সেরকম ভাবে আরো একটা রেখা রয়েছে যেটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা বা কর্কট রেখা। ঠিক আছে, এটাও কিন্তু ভারতের উপর দিয়ে যায়। এরপর প্রশ্ন আসে কোন কোন রাজ্যের উপর দিয়ে যায়। এক হচ্ছে গুজরাট, প্রথমত হচ্ছে গুজরাট, তারপর হচ্ছে রাজস্থান, তারপর হচ্ছে মধ্যপ্রদেশ, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে ছত্তিশগড়, ছত্তিশগড়, তারপর ছত্তিশগড় পেরিয়ে চলে যায় ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড, তারপর চলে আসে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের পর বাংলাদেশ পেরিয়ে ত্রিপুরা, তারপর হচ্ছে মিজোরাম। ঠিক আছে, তো এই 8টা, 1 2 3 4 5 6 7 8, এই 8টা রাজ্যের উপর দিয়ে যায় কর্কট ক্রান্তি রেখা। এরপর বলবে স্যার এই দুটো বলার কারণ কি? দেখবে প্রশ্ন কেমন আসে জানো তো? প্রশ্ন আসে, এটা নোট করে রাখো, যে ভারতের মানক সময়রেখা, ভারতের মানক সময়রেখা ও কর্কট ক্রান্তি রেখা, ঠিক আছে, কর্কট ক্রান্তি রেখার মধ্যে কমন রাজ্য কোনটি? রেখার মধ্যে কমন রাজ্য, ঠিক আছে, প্রশ্নটা কি, যে কোন কোন রাজ্যের উপর দিয়ে এই মানক সময়রেখা এবং কর্কট ক্রান্তি রেখা উভয়ই গেছে? তো দেখো গুজরাট, গুজরাট কিন্তু মানক সময়রেখায় পড়ে না, রাজস্থান মানক সময়রেখায় পড়ে না, মধ্যপ্রদেশ কিন্তু মানক সময়রেখায় পড়ছে, ঠিক আছে, ছত্তিশগড় পড়ছে, আর ঝাড়খণ্ড আর বাকি কিছু পড়ছে না। তাহলে কমন কোন দুটো? একটা হচ্ছে মধ্যপ্রদেশ আর একটা হচ্ছে ছত্তিশগড়। একটা হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্যপ্রদেশ, আর একটা হচ্ছে ছত্তিশগড়।
ঠিক আছে, এই দুটা রাজ্য মধ্য দিয়ে মানক সময়রেখা এবং কর্কট ক্রান্তি রেখা, এই দুটা রেখাই পাস করে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সিন্ধু উপত্যকা থেকে বাংলার সোনার উপত্যকা পর্যন্ত তার সাম্রাজ্যকে শক্তিশালী ও সুসংহত করার জন্য কে শাহী রোড নির্মাণ করেছিলেন? ঠিক আছে, শাহী রোড নির্মাণ করেছিলেন এবং ব্রিটিশ আমলে এর নামকরণ করা হয়েছিল জিটি রোড, জিটি বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। ঠিক আছে, তো এটা কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেব, নাকি আলম শাহ, নাকি বাহাদুর শাহ জাফর, নাকি শের শাহ সূরি? এটা অ্যাকচুয়ালি হচ্ছে শের শাহ সূরি, সূরি নয়, সূরি। ঠিক আছে, তো উত্তর করো, 5 সেকেন্ড সময় দিচ্ছি। দেখো, একটু উত্তর হচ্ছে কি শের শাহ সূরি। শের শাহ সূরি কে? শের শাহ সূরি হচ্ছে সূরি বংশের প্রতিষ্ঠাতা এবং হুমায়ুনের সময়কালীন একজন শাসক। ঠিক আছে, শের শাহ সূরি। দেখো, শের শাহ সূরি সম্বন্ধে কয়েকটা জিনিস তোমাদেরকে জানতে হবে। তার তিনি কোন বংশের? তিনি হচ্ছেন সূরি বংশ। ঠিক আছে, কত সাল তার শাসনকাল? 1540 থেকে 1555। ঠিক আছে, কার সমকালীন? হুমায়ুন, মুঘল সম্রাট হুমায়ুনের সমকালীন হচ্ছে শের শাহ সূরি বা সূরি বংশের প্রতিষ্ঠাতা। এনার অরিজিনাল নাম বা বাস্তবিক নাম কি? ফরিদ খান, ফরিদ খাঁ। ঠিক আছে, পরবর্তীকালে 1539 সালে তিনি যখন প্রথম চৌসা জয় করেন, ঠিক আছে, চৌসা জয়, তখন তিনি উপাধি নিয়েছিলেন কি? শের শাহ সূরি উপাধিটা নিয়েছিলেন। এবং এনার অন্তিম যে অভিযান সেটা কোথায় হয়েছিল? সেটা 1545 সালে কালিঞ্জর অভিযান। কালিঞ্জর অভিযান, এবং এখানে গিয়ে তার মৃত্যুটা কিন্তু একদম একটা অ্যাক্সিডেন্টাল ডেথ। মানে কি, সে তখনকার দিনে তো কামান হতো না, তো তিনি কি করেছিলেন, কালিঞ্জরের দুর্গতে গিয়ে কামান ছুঁড়েছিলেন এবং কোনো কারণে সেই কামানের যে গোলাটা সেটা না গিয়ে, মানে ওই দুর্গতে না গিয়ে ধাক্কা লেগে আবার ফিরে এসছে এবং সেখানে তার মৃত্যু হয়। ঠিক আছে, 1545 সালে। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন, যার কারণে আহ, বলা হয় যে আকবর নাকি তার, মানে আকবরের পথপ্রদর্শক বা আকবর যাকে অনুসরণ করে তার শাসন করেছে সেটা হচ্ছে শের শাহ সূরি। কারণ তিনি যে কাজগুলো করেছেন সেগুলো খুব গুরুত্বপূর্ণ। প্রথমত একটা যে কাজ করেছেন সেটা হচ্ছে আমাদের যে বর্তমানে রুপিয়া ব্যবহার করি না, রুপিজ, ঠিক আছে, রুপিয়ার প্রচলন, সেই রুপিয়ার প্রচলন করেছিল কে? করেছিল শের শাহ সূরি। নেক্সট, জিটি রোড নির্মাণ। আর 3 নম্বরে সৈনিকদের নগদ বেতন, সৈনিকদের নগদ বেতন কে দেওয়া শুরু করেছিল? শের শাহ সূরি। এই 3টা কাজ কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, নিম্নলিখিত ব্যাংকগুলির মধ্যে কোনটি 1770 সালে ইউরোপীয় ব্যবস্থাপনায় কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল? ইন্দাস ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ হিন্দুস্তান, ন্যাশনাল ব্যাংক অফ ইন্ডিয়া, নাকি ব্যাংক অফ ইন্ডিয়া? তো দেখো, ভারতের যে প্রথম আধুনিক ব্যাংক, ঠিক আছে, ফার্স্ট আধুনিক ব্যাংক কোনটা? সেটা হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, ব্যাংক অফ হিন্দুস্তান। ঠিক আছে, ব্যাংক অফ হিন্দুস্তান। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিকেট কাউন্সিল ম্যাচে রেফারি হিসাবে নিযুক্ত প্রথম ভারতীয় মহিলার নাম কি? জি.এস. লক্ষ্মী, ঝুলন গোস্বামী, মিতালি রাজ, নাকি হরপ্রীত কৌর? তো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি তে ম্যাচ রেফারি হিসাবে প্রথম মহিলা হচ্ছে কে? জি.এস. লক্ষ্মী। বোঝা গেছে, জি.এস. লক্ষ্মী। এরপর দেখো আইসিসি কি।
তোমরা যারা খেলা দেখো তারা জানবে আইসিসি হচ্ছে কি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, না সরি, যদিও সবাই সেটাই বলে যে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, কিন্তু আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে ক্রিকেট খেলাটাকে কন্ট্রোল করা। কার? আইসিসি। ঠিক আছে, আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। কত সালে এটার স্থাপনা হয়? এটার স্থাপনা হয়েছিল তোমার 15ই জুন 1909। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত আইসিসির? সেটা হচ্ছে দুবাই, ইউএই, দুবাইতে অবস্থিত। ঠিক আছে, এবং আইসিসির যে চেয়ারম্যানের পদ, ঠিক আছে, আইসিসির চেয়ারম্যান, এই পদটা তৈরি হয়েছিল কবে? পদটি 2014 সালে তৈরি হয়। ঠিক আছে, এবং 2014 সালে প্রথম যে চেয়ারম্যান তিনি কে ছিলেন? তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে এন শ্রীনিবাসন। কি নাম? এন শ্রীনিবাসন। এবং বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন বর্তমানে? সেটা হচ্ছে জয় শাহ, বা অমিত শাহের ছেলে জয় শাহ। কিছুদিন আগে তিনি বিসিসিআই এর সেক্রেটারি ছিলেন। ঠিক আছে, তিনি 1 ডিসেম্বর থেকে এই পদটিতে পদটি পেয়েছেন 1 ডিসেম্বর 2024 থেকে। ঠিক আছে, ঠিক এরকম ভাবেই ভারতবর্ষের ক্রিকেটটিকে কন্ট্রোল করে কে? বিসিসিআই। ভারতের যে ক্রিকেট সেটা কন্ট্রোল করে বিসিসিআই, যার সম্পূর্ণ নাম হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। কি? বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। ঠিক আছে, বিসিসিআই। এক মিনিট, এটার স্থাপনা কবে হয়েছিল? এটার স্থাপনাটা হয়েছিল তোমার 1928-এ, 1928 সালে এটির স্থাপনা হয়। এটার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সেটা হচ্ছে মুম্বাই, মুম্বাইয়ের যে ওয়াংখেড়ে স্টেডিয়াম রয়েছে সেখানে। ঠিক আছে, আচ্ছা, এটার বর্তমানে প্রেসিডেন্ট কে? বিসিসিআই এর প্রেসিডেন্ট কে রয়েছে? তার নাম হচ্ছে রজার বিনি। কি নাম? রজার বিনি। ঠিক আছে, প্রেসিডেন্ট কে রয়েছে? রজার বিনি। দেখো, এই বিসিসিআই এর যে সেক্রেটারি, ঠিক আছে, তো কে ছিলেন আগে? আগে ছিলেন জয় শাহ। এবং জয় শাহ যেহেতু এখন বর্তমানে আইসিসির চেয়ারম্যান, তার কারণে এই পদটা ফাঁকা ছিল। তো তার জন্য একজন অন্তরিম যে সেক্রেটারি নির্ধারণ করা হয়েছে, তার নাম হচ্ছে দেবজিৎ সাইকিয়া। ঠিক আছে, কি নাম? দেবজিৎ, দেবজিৎ সাইকিয়া। এ হচ্ছে অন্তরিম, মানে কি এখনো ভোট করা হয়নি, এখন এনাকে সেক্রেটারি পদে রাখা হয়েছে। ঠিক আছে, আর যদি বলা হয় যে বিসিসিআই এর যে প্রথম চেয়ারম্যান বা ফার্স্ট প্রেসিডেন্ট বা প্রথম হেড কে ছিলেন? তার নাম হচ্ছে গ্র্যান্ট গোভান। গ্র্যান্ট গোভান। ঠিক আছে, তো দেখো, বিসিসিআই কি কন্ট্রোল করে? ইন্ডিয়ার ক্রিকেট। আইসিসি ওয়ার্ল্ড ক্রিকেটকে কন্ট্রোল করে, এবং আমাদের এশিয়ার যে ক্রিকেট সেটা কন্ট্রোল করার জন্য রয়েছে কি? এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ঠিক আছে, এটারও সেক্রেটারি বা হেড আগে জয় শাহ ছিল, কিন্তু এখন চেঞ্জ হয়েছে। তো এসিসির যে
বর্তমানে স্থাপনা সেটা কবে হয়েছিল? 1983-তে। 1983-তে আমাদের এশিয়ার মধ্যে যে ক্রিকেট, সেই ক্রিকেটের উন্নতির জন্য এটা গঠন করা হয়েছিল। ঠিক আছে, এটার হেডকোয়ার্টার হচ্ছে শ্রীলঙ্কাতে। হেডকোয়ার্টার হচ্ছে কলম্বো। কোথায় অবস্থিত? শ্রীলঙ্কা। ঠিক আছে, এটার বর্তমানে চেয়ারম্যান কে রয়েছেন? চেয়ারম্যান কে রয়েছেন? তার নাম হচ্ছে সামি সিলভা। সামি সিলভা। ঠিক আছে, তো ক্রিকেট নিয়ে এই তিনটা মনে না রাখতে পারলেও বিসিসিআই এবং আইসিসি বা আইসিসি, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এই দুটো সম্বন্ধে অবশ্যই মনে রাখবে। নেক্সট, ফতেপুর সিক্রিতে অবস্থিত বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেন? বাবর, আকবর, নূরজাহান নাকি শাহজাহান? তো দেখো, ফতেপুর সিক্রি, ঠিক আছে, সেখানে যে বুলন্দ দরওয়াজা, ঠিক আছে, যে এটাকে বলা হয় ডোর অফ ভিক্টরি। কি বলা হয়? ডোর অফ ভিক্টরি বা জয়ের দরজা, বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন? বাবর, আকবর, নূরজাহান নাকি শাহজাহান? করেছিল আকবর। তিনি যখন গুজরাট জয় করেছিলেন, গুজরাট জয়ের পর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন কত সালে? 1573 সালে। কত? 1573, 1573। এটা তৈরি করতে সময় লেগেছিল কত বছর? 12 বছর সময় লেগেছিল এই দরজাটা তৈরি করতে। ঠিক আছে, এরপর দেখো, উম, তিনি আর কি কি বানিয়েছিলেন আকবর? একটা হচ্ছে ফতেপুর সিক্রি তিনি বানিয়েছেন। তাছাড়া হচ্ছে আগ্রা যে ফোর্ট, আগ্রা দুর্গটা কে বানিয়েছেন? সেটা হচ্ছে আকবর। এরপর দেখো নূরজাহান কে, কি নাম? নূরজাহান। এনার অরিজিনাল নামটা কি ছিল জানো? এনার অরিজিনাল নাম হচ্ছে মেহরুন নিসা। মেহরুন নিসা নূরজাহানের অরিজিনাল নাম। ঠিক আছে, তিনি 1611 সালে জাহাঙ্গীরের সাথে বিবাহ করেছিলেন। কার সাথে? জাহাঙ্গীর। জাহাঙ্গীর একবার দেখাতেই নূরজাহানের প্রেমে পড়ে গিয়েছিল। আর শাহজাহান, শাহজাহান থেকে যে প্রশ্নটা আসে যে শাহজাহানের ছোটবেলার নাম কি ছিল, সেটার নাম হচ্ছে খুররম। ছোটবেলার নাম ছিল খুররম। ঠিক আছে, নেক্সট, ভারতের স্ট্যাচু অফ ইউনিটি কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু? স্ট্যাচু অফ ইউনিটি কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এই স্ট্যাচু অফ ইউনিটি কার স্ট্যাচু? এটা হচ্ছে বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। ভারতের লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের যে মূর্তি রয়েছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। ঠিক আছে, এটার উচ্চতা কত? পৃথিবীর সব থেকে লম্বা স্ট্যাচু হচ্ছে কি? স্ট্যাচু অফ ইউনিটি 597 ফুট, এটার হচ্ছে উচ্চতা 597। ঠিক আছে, এই স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন করেছিল কে? এই প্রশ্নটা অনেকবার এসছে যে এই স্ট্যাচু অফ ইউনিটি ডিজাইন করেছিল কে? তো তার নাম হচ্ছে রাম ভি সুটের। ঠিক আছে, বা রাম ভি, এই নামটা মনে রাখবে না, রাম ভি। ঠিক আছে, এরপর দেখো ভারতের আরো কয়েকটা গুরুত্বপূর্ণ স্ট্যাচু রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস। স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস, সোশ্যাল জাস্টিস নামটা শুনে বুঝতে পারছো কার স্ট্যাচু হতে পারে। এটা হচ্ছে বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের যে স্ট্যাচু, এটা কোথায় অবস্থিত? বিজয়ওয়াড়াতে। ঠিক আছে, এটা কোথায় অবস্থিত? বিজয়ওয়াড়া, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এখানে বি আর আম্বেদকরের যে স্ট্যাচুটা রয়েছে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাচু অফ সোশ্যাল জাস্টিস।
এবং বি আর আম্বেদকরের সব থেকে লম্বা, ঠিক আছে, আম্বেদকরের সব থেকে লম্বা যে মূর্তি সেটা রয়েছে তোমার বিজয়বাড়াতে, সোশ্যাল জাস্টিসের যে স্ট্যাচু, ঠিক আছে। আর একটা হচ্ছে কি স্ট্যাচু অফ ইকুয়ালিটি, স্ট্যাচু অফ ইকুয়ালিটি, ঠিক আছে, এটাও বুঝতে পারছো কার হবে, বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ঠিক আছে। এটা কিন্তু ভারতে অবস্থিত নয়, এটা অবস্থিত হচ্ছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে, যে ম্যারিল্যান্ড বলে জায়গাটি রয়েছে সেইখানে অবস্থিত, ঠিক আছে। নেক্সট, পদার্থের প্রকৃতি সম্পর্কে মৌলিক তত্ত্ব কে প্রদান করেন? জন ডাল্টন, ল্যাভোসিয়ার, জন মিল্টন নাকি ম্যান্ডেল? তো পদার্থের যে প্রকৃতি সেই নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন জন ডাল্টন। জন ডাল্টন তার অ্যাটমিক থিওরিতে কি বলেছিল দেখো, অ্যাটমিক অ্যাটমিক থিওরি, ঠিক আছে। তো প্রথম থিওরি তো তিনি দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে এই বিশ্বের সমস্ত পদার্থ কি দিয়ে তৈরি, ছোট ছোট কণা দিয়ে তৈরি, যেগুলোকে বলা হচ্ছে পরমাণু, যেগুলোকে বলা হয় পরমাণু, ঠিক আছে। এবং এই পরমাণুকে ভাঙাও যায় না, আবার গড়াও যায় না, মানে পরমাণু হচ্ছে অবিভাজ্য, এটা বলেছিল কি ডাল্টন, বোঝা গেছে। এরপর দেখো ল্যাভোসিয়ার, ল্যাভোসিয়ারকে বলা হয় আধুনিক রসায়নের জনক, মডার্ন কেমিস্ট্রির জনক, আধুনিক রসায়নের জনক কাকে বলা হয়, ল্যাভোসিয়ারকে। তিনি অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটা মৌলের নামকরণ করেছিলেন, ঠিক আছে, অক্সিজেন এবং হাইড্রোজেন, বোঝা গেছে, তার নামকরণ করেছিল ল্যাভোসিয়ার। ম্যান্ডেলকে কি বলা হয়, বংশগতির জনক বলা হয়, কারণ উত্তরাধিকারের যে সূত্র সেটা কে দিয়েছিলেন, ম্যান্ডেল দিয়েছিলেন, ঠিক আছে। উত্তরাধিকার, উত্তরাধিকারের সূত্র, সেই যে মটর দানা নিয়ে যে গবেষণাটা সেটা কি দিয়েছিল, ম্যান্ডেল, ঠিক আছে। এরপর দেখো অ্যাটমিক থিওরি নিয়ে তো আমরা বললাম যে প্রত্যেকটা পদার্থই পরমাণু দিয়ে তৈরি এবং পরমাণুকে ভাঙা বা গড়া যায় না, অর্থাৎ পরমাণু অবিভাজ্য। পরমাণু কি কি দিয়ে তৈরি, দেখো এটা হচ্ছে একটা, ধরো পরমাণু বা অ্যাটম, এই পরমাণুটার মাঝে থাকে নিউক্লিয়াস, মাঝে কি থাকে, এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ঠিক আছে। আর এই ধারে ধারে কে থাকে, ইলেকট্রন, ঠিক আছে। আর এই নিউক্লিয়াসের ভিতরে থাকে কি, প্রোটন, আর কি থাকে, প্রোটন আর নিউট্রন, ঠিক আছে, প্রোটন এবং নিউট্রন। নেক্সট, কোনটি ভারতীয় সংসদের অংশ নয়, রাষ্ট্রপতি, রাজ্য বিধানসভা, লোকসভা নাকি রাজ্যসভা? তো উত্তর হচ্ছে রাজ্য বিধানসভা, ঠিক আছে। এটা কিন্তু ভারতের যে পার্লামেন্ট তার অংশ নয়। দেখো ভারতের পার্লামেন্ট কি নিয়ে তৈরি, ধরো এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট, তো এই পার্লামেন্টে দুটা হাউস রয়েছে, একটার নাম হচ্ছে লোকসভা আর একটার নাম হচ্ছে রাজ্যসভা, ঠিক আছে। এটা হচ্ছে দুটো হাউস। আর যদি বলা হয় অংশ কি কি, একটা হচ্ছে লোকসভা, একটা হচ্ছে রাজ্যসভা, তার সাথে হচ্ছে প্রেসিডেন্ট, এই তিনজনকে মিলাই তৈরি হয়েছে আমাদের লোকসভা, এই সরি আমাদের পার্লামেন্ট, ঠিক আছে। এরপর দেখো আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের চর্চা কোথায় রয়েছে, ঠিক আছে। তো আমাদের সংবিধানটা যদি একটু ঘাটো, সেখানে দেখবে আর্টিকেল নাম্বার 79-এ পার্লামেন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এবং আর্টিকেল নাম্বার 80-তে বলা হয়েছে রাজ্যসভাকে নিয়ে, এবং আর্টিকেল নাম্বার 81-এ বলা হয়েছে লোকসভাকে নিয়ে চর্চা করা হয়েছে। তো প্রথমে আমরা আর্টিকেল নাম্বার 80 অর্থাৎ রাজ্যসভাকে নিয়ে দেখব। দেখো রাজ্যসভাকে বলা হয় কি, বলা হয় আপার হাউস বলা হয়, ঠিক আছে, কি বলা হয়, আপার হাউস। কারণ কি, রাজ্যসভার কখনো
বিঘটন হয় না, কিন্তু লোকসভা প্রতি 5 বছর অন্তর চেঞ্জ হয়। ঠিক আছে, তো রাজ্যসভাকে বলা হয় আপার হাউস। এবং এখান থেকে প্রশ্ন আসে যে রাজ্যসভার প্রথম বৈঠক কত সালে হয়েছিল? তো প্রথম যে সামিট বা ফার্স্ট বৈঠক সেটা হয়েছিল তোমার 3 এপ্রিল 1952। তখন কিন্তু এটার নাম রাজ্যসভা ছিল না, তখন নাম ছিল কাউন্সিল অফ স্টেট। কাউন্সিল অফ স্টেট। পরবর্তী ক্ষেত্রে এটার নাম পরিবর্তন হয় 3 আগস্ট 1954। কি নাম হয়? রাজ্যসভা। ঠিক আছে, নাম হয়। এটা গেল রাজ্যসভা। এরপর আমরা লোকসভাকে নিয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দেখব। লোকসভা কালারটা একটু চেঞ্জ করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লোকসভা আর্টিকেল নাম্বার 81। ঠিক আছে, এটাকে বলা হচ্ছিল আপার হাউস, এটাকে বলা হয় লোয়ার হাউস। ঠিক আছে, আচ্ছা, আর্টিকেল নাম্বার হয়ে গেল, লোয়ার হাউস হয়ে গেল। প্রথম বৈঠক, ফার্স্ট বৈঠক কবে হয়েছিল? লোকসভার প্রথম যে বৈঠক সেটা হয়েছিল তোমার 1952 সালে। ঠিক আছে, তখন এটার নাম ছিল হাউস অফ পিপল। হাউস অফ পিপল। আর পরবর্তী ক্ষেত্রে 1954 সালে এটার নাম হয় লোকসভা। দেখো, এইখানে তোমরা যদি এটা একটু নোট করো, হাউস অফ পিপল আর একটা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। দেখো, এটাকে হাউস অফ পিপল কেন বলা হয়? কারণ লোকসভাতে যারা বসে তাদেরকে কে ভোট দেয়? জনগণ ভোট দেয়। ঠিক আছে, তাহলে জনগণ ডাইরেক্ট এই লোকসভার যারা সদস্য তাদেরকে নির্ধারণ করছে বা ইলেক্ট করছে। কিন্তু রাজ্যসভাতে কারা বসে? রাজ্যসভাতে যারা বসে তাদের জন্য ভোট কিন্তু সাধারণ মানুষ দেয় না, বরঞ্চ প্রত্যেকটা রাজ্যের যে এমএলএ রয়েছে তারা ভোট দেয়। তার জন্য এটাকে বলা হচ্ছে কাউন্সিল অফ স্টেট। এখানে রাজ্য সরকারের নির্ধারিত লোকেরা যায়, কিন্তু এখানে মানুষের দ্বারা নির্ধারিত লোক লোকসভাতে যায়। এটা হয়ে গেল লোকসভা, রাজ্যসভা এবং পার্লামেন্ট নিয়ে আলোচনা। এরপর দেখো প্রেসিডেন্ট। প্রেসিডেন্টকে নিয়ে বা রাষ্ট্রপতিকে নিয়ে যে আলোচনা সেটা আমাদের সংবিধানের আর্টিকেল নাম্বার 52 থেকে, 52 থেকে 61 মধ্যে দেখতে পাবে। এই পুরো আর্টিকেলটাই কার জন্য? রাষ্ট্রপতির জন্য রাখা হয়েছে। এরপর চলে এসো রাজ্য বিধানসভা। রাজ্য বিধানসভার চর্চা কত নাম্বার আর্টিকেলে রয়েছে? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 170। সংবিধান বইটা একটু খুলবে, দেখবে আর্টিকেল নাম্বার 170-এ রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভা নিয়ে আলোচনা করা হয়েছে। নেক্সট, স্বরাজ পার্টি কত সালে গঠিত হয়? স্বরাজ পার্টি 1921, 1923, 1933 নাকি 1930? তো স্বরাজ পার্টি গঠিত হয়েছিল 1923 সালে। ঠিক আছে, 1923 সালের 1 জানুয়ারি। 1 জানুয়ারি। এটা তৈরি করেছিল কে? ফাউন্ডার। ঠিক আছে, একজনকার নাম হচ্ছে, নামগুলো একটু নোট করবে, C.R. দাস বা চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরু। ঠিক আছে, আরেকজন হচ্ছেন বিট্টল ভাই প্যাটেল। বিট্টল ভাই প্যাটেল, মদন মোহন মালব্য এবং জয়কর। মদন মোহন মালব্য এবং জয়কর, এই ব্যক্তিরা মিলে 1923 সালে এই স্বরাজ পার্টি গঠন করেন। এই এই পার্টিটার মূল উদ্দেশ্য কি ছিল? এটা গঠন করার মূল উদ্দেশ্য সেটা হচ্ছে ডোমিনিয়ন স্টেট হিসাবে ভারতকে তৈরি করা। আরেকটা হচ্ছে কি, সরকারের কাজে বাধা দেওয়া। ব্রিটিশ সরকারের কাজে বাধা দেওয়া ছিল স্বরাজ পার্টির মূল কাজ। নেক্সট,
বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরু, তিরুবনন্তপুরম, মুম্বাই নাকি হায়দ্রাবাদ? তো দেখো, বিক্রম সারাভাই যে স্পেস সেন্টার রয়েছে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে তিরুবনন্তপুরমে। কোথায় অবস্থিত? তিরুবনন্তপুরম। এরপর বলবে স্যার তিরুবনন্তপুরমটা কোথায়? এটা হচ্ছে কেরালাতে। কেরালাতে। দেখো, আমাদের যে স্পেস এজেন্সি রয়েছে তার নাম হচ্ছে ইসরো। ঠিক আছে? তো ইসরোর যে প্রথম চেয়ারম্যান, ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? তার নাম হচ্ছে ডক্টর বিক্রম সারাভাই। বিক্রম সারাভাই। এবং এনাকে ভারতের যে স্পেস সায়েন্স রয়েছে, স্পেস সায়েন্স, অন্তরিক্ষ বিজ্ঞানের কি বলা হয়? জনক বলা হয়। ভারতের অন্তরিক্ষ বিজ্ঞানের জনক ডক্টর বিক্রম সারাভাইকে বলা হয়। ঠিক আছে? ইসরো স্থাপনাটা কবে হয়েছিল জানো? সেটা হচ্ছে 15ই আগস্ট 1969, 15th আগস্ট 1969-এ। ঠিক আছে? এরপর দেখো, ভারতের প্রথম যে উপগ্রহ বা যেটাকে স্যাটেলাইট বলে, সেটা প্রথম লঞ্চ কবে করা হয়েছিল? 19 এপ্রিল 1975-এ। নাম কি দেওয়া হয়েছিল? আর্যভট্ট। কোথার থেকে লঞ্চ করা হয়েছিল? ইউএসএসআর। এরপর দেখো, ভারতে মেনলি দুটা স্যাটেলাইট লঞ্চ স্টেশন রয়েছে। একটার নাম হচ্ছে তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার, আরেকটা হচ্ছে তোমার সতীশ ধাওয়ান যে অন্তরিক্ষ কেন্দ্র শ্রীহরিকোট্টাতে। কি নাম? সতীশ ধাওয়ান অন্তরিক্ষ। এটা কি হয়? স্পেস সেন্টার। ঠিক আছে? শ্রীহরিকোট্টার। তো এই দুটো হচ্ছে গুরুত্বপূর্ণ স্যাটেলাইট লঞ্চ স্টেশন। নেক্সট, হ্যাঁ, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, মানে এমন কোনো প্রশ্ন নেই। এনটিপিসির আমি যতগুলো শিফটের প্রশ্ন আলোচনা করছি, প্রত্যেকটা শিফটে দেখতে পাচ্ছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে প্রশ্ন কিন্তু আসছে। তো এখানে প্রশ্নটা এসছে, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রণয়নে তরুণ অর্থনীতিবিদ কে জড়িত ছিলেন? কে এন রাজ, পিসি মহালনবিস, স্বর্ণ সিং নাকি বি কেসকার? তো প্রথমবার যখন তোমাদেরকে 5 ইয়ার প্ল্যানিং নিয়ে পড়িয়েছিলাম, সেখানে মডেল কে বানিয়েছিল এবং যে ড্রাফট বা খসড়া সেটাকে তৈরি করেছিল সে বিষয়েও বলেছিলাম। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে, কবে এসেছিল? 1951 সালে এসেছিল এবং 56 পর্যন্ত। এখানে যে খসড়া তৈরি করেছিল কে এন রাজ, এবং এই যে মডেলটা, এই মডেলটা কে দিয়েছিল? মডেল, ঠিক আছে, মডেলটার নাম কি ছিল? হেরাল্ড ডোমার মডেল। হেরাল্ড ডোমার মডেল। ঠিক আছে? আচ্ছা, পিসি মহালানোবিস, মনে রাখবে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং এর যে মডেল তিনি তৈরি করেছিলেন, সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং। এরপর এই ফার্স্ট 5 ইয়ার প্ল্যানিং এ তিনটা সব থেকে বড় বড় কাজ হয়েছিল, কারণ তিনটা সব থেকে বড় বড় বাঁধ তৈরি করা হয়েছিল। একটা হচ্ছে ডিভিসি, একটা হচ্ছে হীরাকুন্দ, আরেকটা হচ্ছে তোমার ভাকরা নাঙ্গল। ঠিক আছে? এই তিনটা বাঁধ তৈরি করা হয় এবং এই তিনটা বাঁধকে পণ্ডিত জওহরলাল নেহেরু, পণ্ডিত জে এল নেহেরু কি বলেছিল জানো? আধুনিক ভারতের মন্দির বলেছিল। ঠিক আছে? এরপর দেখো, আমাদের যে 5 ইয়ার প্ল্যানিং সেটা হচ্ছে তোমার 1951 থেকে 2017 পর্যন্ত চলেছিল এবং টোটাল 12টা 5 ইয়ার প্ল্যানিং এসছে। প্রথম যে 5 ইয়ার প্ল্যানিং, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার 1951 থেকে 56। এই ডেটগুলো কিন্তু মনে রাখবে, পরীক্ষায় আসে। হ্যাঁ, যে হয়তো বলবে
56 থেকে 61-র যে 5 ইয়ার প্ল্যানিং সেটা কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল? তো দেখো সেকেন্ড 5 ইয়ার প্ল্যানিং হচ্ছে 1956 থেকে 61, এবং থার্ড 5 ইয়ার প্ল্যানিং হচ্ছে 1961 থেকে 66। এই 3 বছর কোনো ঝামেলা না হয়ে পরপর তিনটা 5 ইয়ার প্ল্যানিং আসে, তারপর 3 বছরের গ্যাপ হয়ে যায়, সেটার নাম দিয়েছিল প্ল্যান হলিডে। ঠিক আছে, এই সময় ভারতের অনেক কিছু হয়েছিল, যেমন ফুড ক্রাইসিস দেখা দিয়েছিল, তাছাড়া সবুজ বিপ্লব, সেটাও কিন্তু এই সময়কালেই হয়। পরবর্তী যে প্ল্যানিং মানে এখানে 366, তো 66, 67, 68 পর 1969 থেকে কতদিন চলেছিল? 74। এটা হচ্ছে তোমার 4 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং। ঠিক আছে, তারপর চলে আসো 5 নাম্বার। 5 নাম্বারটা চলেছিল 1974 থেকে 78 পর্যন্ত, মানে একমাত্র 5 ইয়ার প্ল্যানিং, অনলি 5 ইয়ার প্ল্যানিং যেটা 4 বছর চলেছে, বাকি সবগুলো কিন্তু 5 বছর চলেছে। এটা হয়ে গেল। তারপর 2 বছরের আবার গ্যাপ, সেটার নাম দিল রোলিং প্ল্যানিং, রোলিং প্ল্যান। ঠিক আছে, রোলিং প্ল্যান। তারপর 2 বছর পর 6 নাম্বার যে 5 ইয়ার প্ল্যানিং সেটা আসে 1980 সালে। 6 নাম্বারটা এসেছিল 1980 থেকে 85। 7 নাম্বারটা এসেছিল 1985 থেকে 90। ঠিক আছে, তারপর 2 বছরের আবার প্ল্যান হলিডে গ্যাপ, প্ল্যান হলিডে। ঠিক আছে, 2 বছর পর 1992 সালে যে 8 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং সেটা আসে। তারপর 1997 থেকে 2002, 9 নাম্বার। 2002 থেকে 2007, 10 নাম্বার। 2007 থেকে 2012, 11 নাম্বার। এবং 2012 থেকে 2017 তোমার 12 নাম্বার 5 ইয়ার প্ল্যানিং চলে। তারপর এখানে মাঝে 2015 সালে প্ল্যানিং কমিশনের পরিবর্তে কি আনা হয়? নীতি আয়োগ গঠন করা হয় এবং প্ল্যানিং কমিশনকে বন্ধ করে দেওয়া হয়। নেক্সট, নিচের কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর? নিউ ইয়র্ক, প্যারিস, জেনেভা নাকি ভিয়েনা? তো দেখো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সম্পূর্ণ নাম ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই সংস্থাটির যে স্থাপনা দিবস কত সালে গঠন করা হয়? 7 এপ্রিল 1948। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোথায়? সেটা হচ্ছে জেনিভা শহর। ঠিক আছে, এটা হচ্ছে WHO বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হেডকোয়ার্টার। WHO-র প্রথম বা সরি বর্তমানে হেড কে রয়েছে? তার নাম হচ্ছে ডক্টর টেড্রোস। ডক্টর টেড্রোস হচ্ছে বর্তমানে WHO হেড। তাহলে উত্তর হচ্ছে জেনিভা। ঠিক আছে, দেখো কোনো দেশ যদি পরপর 3 বছর, ঠিক আছে, কোনো দেশে যদি কোনো একটা রোগ, ধরো জ্বর, এমন একটা দেশ এলো যেখানে পরপর 3 বছর সেই দেশে কোনো জ্বরের পেশেন্ট দেখা গেল না বা রুগী দেখা গেল না, তখন সেই দেশকে WHO কি করে? জ্বর মুক্ত দেশ বলে ঘোষণা করবে। ঠিক সেরকম ভাবে ভারত এখনো পর্যন্ত দুটা রোগ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেয়েছে, একটা হচ্ছে পোলিও, আর একটা হচ্ছে চিকেন পক্স। ঠিক আছে, এই দুটা রোগ থেকে ভারত মুক্তি পেয়েছে। নেক্সট দেখো, কতবার ভারত ICC পুরুষ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অংশগ্রহণ করেছে? মানে ODI যে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ক্ষেত্রে, ঠিক আছে, সেইখানে অংশগ্রহণ করেছে কে? ইন্ডিয়া। তো দেখো কখন কখন গেছে একবার দেখে নাও।
1983-তে একবার গেছে, ঠিক আছে, 2003-এ একবার গেছে, একবার গেছে 2011-তে, আর একবার গেছে 2023-এ। টোটাল 4 বার, ঠিক আছে। এখানে ক্যাপ্টেন কে ছিল? কপিল দেব। এবং মনে রাখবে এখানে আমরা কি করেছিলাম, জিতেছিলাম। ইন্ডিয়ার সাথে কার খেলা হয়েছিল? ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ, ঠিক আছে। নেক্সট 2003, এই ফাইনাল, এই সময় ক্যাপ্টেন কে ছিল? সৌরভ গাঙ্গুলি, ঠিক আছে। আর এখানে ফাইনাল খেলাটা হয়েছিল ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, ঠিক আছে। এখানেও কিন্তু ইন্ডিয়া একটা ম্যাচও হারেনি, শুধুমাত্র ফাইনালে গিয়ে হেরে গিয়েছিল। এখানে উইন হয়েছিল কার? অস্ট্রেলিয়া, ঠিক আছে। যেমন 2023-এর ওয়ার্ল্ড কাপে হয়েছে, ঠিক আছে। 2011 ক্যাপ্টেন ছিল MS ধোনি। কে কে খেলেছিল ফাইনালটা? ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা, আর জিতেছিল কে? ইন্ডিয়া। আর 2023 ক্যাপ্টেন হচ্ছে রোহিত শর্মা, দ্য হিটম্যান, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, জিতেছিল কে? অস্ট্রেলিয়া, ঠিক আছে। 2003 এবং 2023 এই দুটারই মানে ঘটনাটা বিশ্বকাপের একই রকম, বুঝা গেছে। আরেকটা জিনিস তোমাদের এখানে নোট করতে হবে, এখানে নোট বলে লিখে রাখো, সেটা হচ্ছে ভারত হচ্ছে একমাত্র দেশ যে কিনা 60 ওভারের ওয়ার্ল্ড কাপ এবং 50 ওভারের ওয়ার্ল্ড কাপ দুটোই জিতেছে, ঠিক আছে। কোনটা? দেখো, 1983টা ছিল 60 ওভারের, এবং 2011টা ছিল 50 ওভার, ঠিক আছে। এখনো পর্যন্ত যদি বলা হয় কোন দেশ সব থেকে বেশি বিশ্বকাপ পেয়েছে, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া টোটাল 6 বার ওয়ার্ল্ড কাপ পেয়েছে, টোটাল 6 বার, ঠিক আছে। এরপর দেখো, ইংল্যান্ড কতবার পেয়েছে? 1 বার। ইন্ডিয়া কতবার পেয়েছে? 2 বার। ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজ কতবার পেয়েছে? 2 বার। ইন্ডিয়া পেয়েছে একবার 1983, আর একবার হচ্ছে 2011, আর ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে তোমার 1975, আর একটা হচ্ছে 1979, মানে পরপর 2 বার পেয়েছিল, ঠিক আছে। আর একবার পাকিস্তানও কিন্তু একবার পেয়েছে, হ্যাঁ, পাকিস্তান একবার পেয়েছে তোমার 1992-তে। আর শ্রীলঙ্কা কখন পেয়েছে? 1996-এ একবার পেয়েছে। আর আর নিউজিল্যান্ড একবারও পায়নি, সাউথ আফ্রিকা একবারও কিন্তু ওয়ার্ল্ড কাপ পায়নি, ঠিক আছে। নেক্সট, থিওফ্রাস্টকে ড্যাশের পিতা বলা হয়? বোটানি, কেমিস্ট্রি, জুলজি নাকি ফিজিক্স? কিসের জনক বলা হয়? বোটানির। কেমিস্ট্রির জনক কাকে বলা হয়? এখনই বললাম, কেমিস্ট্রির জনক হচ্ছে লেভেসিয়ার। আধুনিক রসায়নের জনক, জুলজির জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। আর ফিজিক্সের জনক কাকে বলা হয়? গ্যালিলিও। গ্যালিলিও গ্যালিলি, গ্যালিলিও গ্যালিলি, ঠিক আছে। এটা হলো ফিজিক্সের জনক। এরপর দেখো নেক্সট কি রয়েছে, কোন সালে লোকসভা ও রাজ্যসভার, কোন সালে লোকসভা এবং রাজ্যসভার যে নির্বাচনে ভোটদানের জন্য যে বয়স, সেটা 21 থেকে কমিয়ে 18 করা হয়, ঠিক আছে। কোন সালে ভোট দেওয়ার বয়সটা 18 থেকে 21 করা হয়, ঠিক আছে। সরি, 21 থেকে 18 করা হয়? 1988, 1998, 2001 নাকি 1991? তো এখানে প্রত্যেকটা অপশনই ভুল রয়েছে, হ্যাঁ। মনে রাখবে যে 61তম সংবিধান সংশোধন
সংবিধান সংশোধন 1989, তার মাধ্যমে ভোট দেওয়ার যে বয়স সেটা 21 থেকে কমিয়ে 18 করা হয়। এই সময় প্রধানমন্ত্রী কে ছিল? রাজীব গান্ধী। দেখো রাজীব গান্ধী সেই সময় যে ইয়ং জেনারেশনের একজন আইডল হয়ে উঠেছিল, ঠিক আছে? তো তার কারণে তিনি ভেবেছিলেন যে যদি ভোট দেওয়ার বয়সটা কমানো যায় তাহলে হয়তো বেশি ভোট পাওয়া যেতে পারে। মনে হয়, এটা আমি শুনেছি গল্পটা। তো তার জন্য তিনি সংবিধান সংশোধন করে 21 থেকে 18 করে। আচ্ছা, ভোট দেওয়ার যে বয়স সেটা কত নম্বর সংবিধান, কত নম্বর আর্টিকেলে লেখা রয়েছে? আর্টিকেল নাম্বার 326, ঠিক আছে? এখানে লেখা হয়েছে মহিলাদের কবে প্রথম ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়? ফার্স্ট ভোটিং রাইট টু ওমেন। মহিলাদের ভোট দেওয়ার অধিকার প্রথমবার কখন দেওয়া হয়েছিল? তো এটা মনে রাখবে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, 1919-এর যে ভারত সরকার অধিনিয়ম এসেছিল সেখানে মহিলাদেরকে প্রথমবার ভোট দেওয়ার অধিকার দেওয়া হয়। নেক্সট, নিচের কোন শহরকে ভারতের প্রাসাদের শহর বা সিটি অফ প্যালেসেস বলা হয়? জয়পুর, লখনৌ, পাটনা নাকি কলকাতা? তো প্রাসাদের শহর বলা হয় কলকাতাকে। বা সিটি অফ জয় কাকে বলা হয়? সিটি অফ জয়, সেটা হচ্ছে কলকাতা। এরপর দেখো ভারতের বিভিন্ন শহরের নানা রকম নিকনেম রয়েছে। যেমন জয়পুর, জয়পুরকে বলা হয় তোমার পিঙ্ক সিটি, পিঙ্ক সিটি। লখনৌ নবাবের শহর, নবাবের শহর, ঠিক আছে? ঠিক সেরকম রয়েছে তোমার যোধপুর, জয়পুর হয়ে গেল যোধপুর, এটাও রাজস্থানের একটা শহর। যোধপুরকে বলা হয় ব্লু সিটি। কি বলা হয়? ব্লু সিটি, ঠিক আছে? এরপর হচ্ছে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ, হায়দ্রাবাদকে কি বলা হয়? সিটি অফ পার্ল, মানে মতি যেটাকে বলা হয়, মুক্তা, মুক্তার শহর, সিটি অফ পার্ল, ঠিক আছে? আমেদাবাদ, আমেদাবাদকে কি কি বলা হয়? ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয়, ম্যানচেস্টার অফ ইন্ডিয়া তো বলা হয়। তারপর বলা হয় বোস্টন অফ ইন্ডিয়া। আর কি বলা হয়? আর বলা হয় ইন্ডিয়া ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কি বলা হয়? ইন্ডিয়াস ফার্স্ট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ঠিক আছে? এটা হচ্ছে আহমেদাবাদ। এরপর দেখো হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ, হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ। উম, সেকেন্দ্রাবাদ, ঠিক আছে? কি বললাম? সেকেন্দ্রাবাদ। এই দুটো শহরকে একে অপরের কি বলা হয়? যমজ শহর, টুইন সিটি, ঠিক আছে? হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদকে। ঠিক সেরকম হচ্ছে নাসিক, নাসিক, নাসিককে কি বলা হয়? ওয়াইন ক্যাপিটাল, ওয়াইন ক্যাপিটাল, অ্যালকোহল, ঠিক আছে? ওয়াইন ক্যাপিটাল। ব্যাঙ্গালোর, এটাকে কি বলা হয়? সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি, ঠিক আছে? তারপর হচ্ছে জামশেদপুর, ঝাড়খণ্ডের জামশেদপুর, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে পিটসবার্গ অফ ইন্ডিয়া,
পিটসবার্গ অফ ইন্ডিয়া, পিটসবার্গ অফ ইন্ডিয়া। ঠিক আছে, আর কেউ বাকি রইল? হ্যাঁ, বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া, এটাকে বলা হয় সিটি অফ ভিক্টরি, সিটি অফ ভিক্টোরি বা জয়ের শহর, উইন। ঠিক আছে, সেই জয়। নেক্সট, 5 কোটি টাকার শেয়ার মূলধন নিয়ে ড্যাশ 1 এপ্রিল প্রতিষ্ঠিত হয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মানে আরবিআই এর প্রতিষ্ঠা কবে হয়, 1 এপ্রিল ডেটটা দিয়ে দিয়েছে, সালটা বলতে হবে। 1935, 1945, 1940 নাকি 1930? তো দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আর বিআই, স্থাপনা কবে হয়েছিল? 1 এপ্রিল 1935। শুরুতে এটার মূলধন কত ছিল? 5 কোটি টাকা। এবং মনে রাখবে, প্রথমে আরবিআই ভারত এবং মায়ানমার এই দুটা দেশেরই কিন্তু সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা শুধুমাত্র ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করে। ঠিক আছে। আচ্ছা, আরবিআই এর যে হেডকোয়ার্টার, প্রথমে তো ছিল কলকাতা, স্থাপনার সময় ছিল কলকাতা, তারপর এটা চেঞ্জ করে কি করা হয়? মুম্বাই। ঠিক আছে। আরবিআই এর গঠন করার জন্য একটা সমিতি বা একটা আয়োগের রেকমেন্ডেশন বা পরামর্শ নেওয়া হয়েছিল, সেটার নাম হচ্ছে ইয়াং হিল্টন আয়োগ, ইয়াং হিল্টন আয়োগ। ঠিক আছে, ইয়ং হিল্টন আয়োগের পরামর্শ নেওয়া হয়েছিল। আচ্ছা, এটাকে নরমান সরি ন্যাশনালাইজেশন বা জাতীয়করণ কবে করা হয়? ন্যাশনালাইজেশন, ঠিক আছে, জাতীয়করণ কবে করা হয় এই প্রশ্নটাও আসে। সেটা হচ্ছে 1 জানুয়ারি 1949-এ এটাকে জাতীয়করণ করা হয়। আচ্ছা, আরবিআই এর প্রথম গভর্নর, ফার্স্ট গভর্নর কে? ঠিক আছে, আরবিআই এর প্রথম গভর্নর হচ্ছেন ওসবর্ন স্মিথ, ওসওয়ান স্মিথ। ঠিক আছে। যদি বলা হয় প্রথম ভারতীয় গভর্নর কে, ফার্স্ট ভারতীয়, তার নাম হচ্ছে সিডি দেশমুখ, সিডি দেশমুখ। ঠিক আছে। আচ্ছা, এই সিডি দেশমুখের একটা বই রয়েছে নিজের লেখা, বইটার নাম হচ্ছে রিফ্লেকশন অন ফাইন্যান্স, এডুকেশন অ্যান্ড সোসাইটি। কি নাম? রিফ্লেকশন অন ফাইন্যান্স, এডুকেশন অ্যান্ড সোসাইটি। ঠিক আছে। আচ্ছা বলো, বর্তমানে আরবিআই এর গভর্নর কে রয়েছেন? বর্তমানে রয়েছে সঞ্জয় মালহোত্রা, সঞ্জয় মালহোত্রা। ঠিক আছে। সঞ্জয় মালহোত্রার আগে কে ছিল? শক্তিকান্ত দাস। তারপর দেখো, বায়োগ্যাস একটি চমৎকার জ্বালানি কারণ এতে 75% পর্যন্ত ড্যাশ রয়েছে, সালফাইড, হাইড্রোজেন, মিথেন নাকি অক্সিজেন? বায়োগ্যাসে কি থাকে? মিথেন বা CH4। আর এটা তোমরা জানো, এটা একটা দাহ্য গ্যাস। ঠিক আছে। নেক্সট, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? আরউইন, ওয়েভেল, মাউন্টব্যাটেন নাকি উইলিংটন? তো স্বাধীন ভারতের প্রথম যে গভর্নর জেনারেল সেটা ছিলেন তোমার মাউন্টব্যাটেন। দেখো, এখানে একটা চার্ট মনে রাখতে হবে তোমাদেরকে, যেটা পরীক্ষাতে আসে। যেমন প্রথমত হচ্ছে বেঙ্গল ফার্স্ট গভর্নর, বাংলার প্রথম গভর্নর কে? সেটা হচ্ছে তোমার রবার্ট ক্লাইভ। এই চার্টটা তোমাদেরকে মনে রাখতে হবে, একটু নোট করে নিও। বেঙ্গলের প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ। আচ্ছা, বেঙ্গলের লাস্ট গভর্নর কে ছিলেন? তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে। বেঙ্গলের প্রথম গভর্নর জেনারেল, বেঙ্গলের ফার্স্ট গভর্নর
জেনারেল, সেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস। ঠিক আছে, ওয়ারেন হেস্টিংস। আর লাস্ট গভর্নর জেনারেল তাহলে বেঙ্গলের লাস্ট গভর্নর জেনারেল, জিজি মানে হচ্ছে গভর্নর জেনারেল, তার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং। উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, ই যদি লাস্ট গভর্নর জেনারেল হয়, গভর্নর জেনারেলের পরে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। বেঙ্গলের গভর্নর জেনারেলের পদটার পরিবর্তে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে এটা কি হবে? উইলিয়াম বেন্টিং। ঠিক আছে, তাহলে ভারতের গভর্নর জেনারেল হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাহলে হচ্ছে লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে? লাস্ট ছিল তোমার ক্যানিং। ক্যানিং। ঠিক আছে, তারপরে পদটা কি হয়ে যায়? ভাইসরয় হয়ে যায়। তাহলে হচ্ছে ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, এটা কে ছিল? ক্যানিং। তারপর হচ্ছে লাস্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে মাউন্ট ব্যাটেন। দেখো, এই চারটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে এই ধরনের প্রশ্ন ভুল হবে না। দেখো, বাংলার প্রথম গভর্নর রবার্ট ক্লাইভ, বাংলার শেষ গভর্নর ওয়ারেন হেস্টিংস। দেখবে যে শেষ হচ্ছে সেই কোনো না কোনো কিছু শুরু হয়ে যাচ্ছে। তাহলে বাংলার গভর্নর পদটার পরিবর্তে কি হলো? বাংলার গভর্নর জেনারেল কি হয়ে গেল? প্রথম ওয়ারেন হেস্টিংস। বাংলার শেষ গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং। গভর্নর জেনারেলের পদ থেকে কি হলো? ভারতের গভর্নর জেনারেল কে হলো? উইলিয়াম বেন্টিং। তারপর লাস্ট গভর্নর জেনারেল ক্যানিং। প্রথম ভাইসরয় ক্যানিং, লাস্ট ভাইসরয় মাউন্ট ব্যাটেন। এখানে একটা জিনিস মনে রাখবে, একটা নোট লিখে রাখো। সেটা হচ্ছে তোমার নোটটা হচ্ছে যে স্বতন্ত্র ভারতের প্রথম এবং অন্তিম ভারতীয় ভাইসরয় হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, স্বতন্ত্র ভারতের যেমনটা লিখছি সেরকম নোট করে রাখো। স্বতন্ত্র ভারতের প্রথম এবং অন্তিম। ঠিক আছে, স্বতন্ত্র ভারতের প্রথম এবং অন্তিম ভারতীয় ভাইসরয়, ভারতীয় ভাইসরয় কে ছিলেন? তার নাম হচ্ছে চক্রবর্তী গোপালাচারী। চক্রবর্তী গোপালাচারী। ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ আর এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো দেখো, আজকে তোমাদের সাথে প্রায় 20-25টার মতো প্রশ্ন আলোচনা করেছি, এবং 20-25টা প্রশ্নে 20টাই ধরলাম। তার সাথে প্রত্যেকটা প্রশ্নে 5টার বেশি এক্সট্রা পয়েন্ট দিয়েছি, মানে প্রায় 100টার মতো জিকে প্রশ্ন আলোচনা করছি। এবং আজকে নিয়ে এই জিকের ক্লাস সম্ভবত তোমাদেরকে 10টার উপরে তো দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, 10টা, তার মানে 100 × 10, প্রায় 1000 জিকে অলরেডি করানো হয়ে গেছে। এবং আরো জিকে প্রশ্ন আসছে। তোমরা যদি এই ক্লাসগুলো মন দিয়ে করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের জিকেতে আর কোনো সমস্যা থাকবে না। পরীক্ষা দেখবে প্রত্যেকটা প্রশ্নই নিজের করা প্রশ্ন বলে মনে হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। ভালো লাগুক বা খারাপ লাগুক, বা তোমরা যদি কোথাও বুঝতে না পারো, সেক্ষেত্রে অবশ্যই একটা কমেন্ট করবে যে আমরা এই জায়গায় বুঝতে পারছি না, আমাদেরকে এই জায়গাটা বুঝিয়ে দিন একটু। ঠিক আছে, আর তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো এবং ক্লাসটা প্রথমবার দেখছো, তারা অবশ্যই এই যে শুভ্র খান ইউটিউব চ্যানেলটি রয়েছে, এটা একটু সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসগুলো তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। বাই। ধন্যবাদ। জয় হিন্দ। জয় ভারত।